বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাস কার্যক্রম গ্রহণ করেছে। এই কার্যক্রমের অংশ হিসেবে আমি তোমাদের ইকোনমিক্সের ক্লাস নিব। আমি যে কোর্সটি পড়াবো সেটি তোমাদের থার্ড ইয়ার অনার্সে পড়ানো হয়, সেটি হচ্ছে ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট। ইকোনমিক্স অফ ডেভেলপমেন্টের আজকে আমি ডেভেলপমেন্ট থিওরি অফ কার্ল মার্কস এই বিষয় সম্পর্কে আলোচনা করব। কার্ল মার্কস সম্পর্কে তোমরা সকলেই জানো যে তিনি ছিলেন একজন দার্শনিক চিন্তাবিদ এবং তার অনেক অনুসারী রয়েছে। তিনি তার থিওরি ইকোনমিক্সের বিভিন্ন বিভিন্ন বিষয় আলোচনার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা এবং যথেষ্ট প্রভাব ফেলেছে। বিশেষ করে ক্যাপিটালিস্ট থিওরিগুলো ব্যাখ্যার ক্ষেত্রে থিওরিগুলোর ক্ষেত্রে কার্ল মার্কসের ভাবনাগুলো অনেক প্রভাব ফেলেছে। তার থিওরি সোভিয়েত ইউনিয়ন, চায়না এবং আদার কমিউনিস্ট কান্ট্রি যেগুলো রয়েছে সেসব দেশগুলোর ইকোনমিক পলিসি তৈরি করার ব্যাপারে অনেক প্রভাব ফেলেছে এবং অনেক ভূমিকা রয়েছে। Marx contributed to the theory of economic development in three respects. মার্কসের যে ভূমিকা রয়েছে ইকোনমিক থিওরির ক্ষেত্রে সেটা প্রধান তিনটি ক্ষেত্রে দেখা যায়। যেমন in broad respect providing an economic interpretation of history, অর্থাৎ অর্থনৈতিক ইতিহাসের তিনি একটা সুন্দর বর্ণনা দিয়েছেন এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থনীতির ক্ষেত্রে। তিনি আরো যেসব মোটিভেটিং ফোর্সেস কাজ করেছে ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা পুঁজিবাদী অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে বা পুঁজিবাদী অর্থনীতির কার্যকারিতার ক্ষেত্রে যেসব বিষয়গুলো অত্যন্ত ভূমিকা পালন করেছে সেসব বিষয়ে তিনি অত্যন্ত সুন্দর কিছু ব্যাখ্যা প্রদান করেছেন। এছাড়াও তিনি ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থা বা ক্যাপিটালিস্ট অর্থনৈতিক ব্যবস্থার একটি অল্টারনেটিভ পাথ হিসেবে প্ল্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের কথাও কিন্তু তিনি বলেছেন। তাহলে এই তিনটি ক্ষেত্রে আমরা মার্কসের ভূমিকা দেখতে পাই। একটি হলো অর্থনৈতিক ইতিহাসের একটা সুদীর্ঘ এবং সুচিন্তিত বর্ণনা আমরা দেখতে পাই। ক্যাপিটালিস্ট ইকোনমিক ব্যবস্থা যে রয়েছে সেই ব্যবস্থার ক্ষেত্রে অনেক ধারণার ব্যাখ্যা আমরা তার কাছ থেকে পাই এবং এছাড়া আমরা ক্যাপিটালিস্ট অর্থনৈতিক ব্যবস্থার একটা অল্টারনেটিভ ব্যবস্থা হিসেবে যে প্ল্যান্ড ইকোনমিক ব্যবস্থা কাজ করতে পারে সেটিও কিন্তু আমরা তার ভাবনা থেকে বা তার থিওরিগুলো থেকে জানতে পারি। Marx's analysis of economic interpretation of history is an attempt to show that all historical events are the result of a continuous struggle between different classes and groups in society. মার্কসের যে ইন্টারপ্রিটেশনটা ছিল ইকোনমিক হিস্ট্রি বা অর্থনৈতিক ইতিহাসের যে ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটা মূলত তিনি বলেছেন যে এটা ঘটে বিভিন্ন ক্লাস বা গ্রুপের মধ্যে অনবরত যে দ্বন্দ্ব সংঘাত চলে তার মাধ্যমে এই অর্থনৈতিক ইতিহাসের সৃষ্টি হয় এবং অর্থনৈতিক ইতিহাসের মধ্যে পরিবর্তন আসে। The main cause of this struggle is the conflict between the mode of production and the relations of production. তার মতে এই বিভিন্ন ক্লাস এবং গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয় এই দ্বন্দ্ব সংঘাতের মূল কারণ হচ্ছে মোড অফ প্রোডাকশন এবং রিলেশনস অফ প্রোডাকশনের মধ্যে যে সংঘাত রয়েছে সেই সংঘাত থেকেই সৃষ্টি হয়। এখন দেখি মোড অফ প্রোডাকশন বলতে আমরা কি বুঝি। মোড অফ প্রোডাকশন হচ্ছে it refers the specific organization of economic production in a given society. It includes the means of production used by a given society such as capital, raw materials, etc. So mode of production বলতে আমরা যদি সহজ ভাষায় বুঝি ক্যাপিটাল, র ম্যাটেরিয়ালস এগুলোকে আমরা মোড অফ প্রোডাকশন বলবো।
Relations of production. It is the sum total of social relationships that people enter into in order to survive, to produce, and to reproduce their means of life. মানুষ তার means of life produce করার জন্য যে social relationship এর মধ্যে প্রবেশ করে তাকেই relations of production বলা হয়। এবং production এর ক্ষেত্রে যে relationship রয়েছে productive force এবং productive force এবং means of production এর যে মালিক তাদের মধ্যে যে রিলেশন সেই রিলেশনশিপকে আমরা রিলেশনস অফ প্রোডাকশন বলে থাকি। মার্কসকে ইকোনমিক হিস্ট্রি বা অর্থনৈতিক ইতিহাসকে তিনি যেভাবে দেখেছিলেন, তিনি অর্থনৈতিক ইতিহাসকে 5টি ভাগে ভাগ করেছেন। তার মতে সারা পৃথিবী তার বিভিন্ন সময়ে তার অর্থনৈতিক যে ইতিহাস রয়েছে পৃথিবীর দেশগুলো কোনো না কোনো সময় এই পর্যায়গুলো বা এই ধাপগুলো পার হয়ে এসেছে। প্রথম ধাপটি হচ্ছে প্রিমিটিভ কমিউনাল সোসাইটি বা আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। দ্বিতীয়টি হচ্ছে স্লেভারি বা দাস প্রথা। তৃতীয়টি হচ্ছে ফিউডাল সোসাইটি বা সামন্তবাদী সমাজ ব্যবস্থা। তারপর আসছে 4 নম্বর হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি। 4 নম্বর ধাপে আসে ক্যাপিটালিস্ট সোসাইটি বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এবং সর্বশেষ সমাজ ব্যবস্থা বলতে তিনি যেটাকে বোঝাচ্ছেন সেটা হচ্ছে সোশ্যালিস্ট সোসাইটি বা সোশ্যালিস্ট সমাজ ব্যবস্থা। প্রিমিটিভ কমিউনাল সোসাইটি। প্রিমিটিভ কমিউনাল সোসাইটির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো the primitive communal society was the first stage in the evolution of society. সোসাইটি যে বিবর্তন ঘটেছে সেই বিবর্তনের প্রথম ধাপটি হচ্ছে প্রিমিটিভ কমিউনাল সোসাইটি বা আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা। During this stage, man succeeded in advancing from the use of sticks and stones to making new implements like bows and arrows, etc. And man also learned how to make fire. এই পর্যায়ে বা এই স্টেজে মানুষ লাঠি এবং পাথরের পরিবর্তে নতুন হাতিয়ার যেমন বিশেষ করে তীর ধনুক, নৌকা ইত্যাদির ব্যবহার শিখেছে। এবং এই সময় মানুষ কিন্তু আগুনের আবিষ্কার করতে সক্ষম হয়েছে এবং আগুনকে কিভাবে ব্যবহার করতে হবে সেটিও কিন্তু তারা শিখতে সক্ষম হয়েছে। People lived in groups and clans. এই সময় মানুষ সমাজবদ্ধভাবে বা গ্রুপে এবং ক্ল্যান্স এর মাধ্যমে বসবাস করত। They lived in common dwellings and worked on common lands with common tools. অর্থাৎ এ সময় মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বাস করত এবং গোষ্ঠীতে তারা একই ডুয়েলিংস এর মধ্যে বাস করত এবং একসাথে কাজ করত এবং সবাই একই হাতিয়ার ব্যবহার করত। প্রত্যেকের হাতিয়ার একই ছিল এবং কোনো ব্যক্তিগত মালিকানা এই সময় ছিল না। সবাই একটা হাতিয়ার দিয়ে সবাই কাজ করত এবং The products they produced were shared equally. যাই তারা প্রডিউস করত সেটা তাদের নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হতো। The relations of production were based on the common ownership of the means of production. এই সময় প্রোডাকশন রিলেশনস ছিল যে মিনস অফ প্রোডাকশন গুলো ছিল সেগুলো কমন বা সাধারণভাবে সবার মধ্যে সবাই সেটা ওন করত। এখানে কোনো ইন্ডিভিজুয়াল ওনারশিপ ছিল না এই সময়। The primitive society developed and improved its work from gathering natural products like fruits, berries, etc. to cultivation of crops and from hunting wild animals to raising livestock. তার মানে হচ্ছে মানুষ এই সময়ে যে আগে যেটা প্রকৃতির যেসব সম্পদ ছিল, প্রকৃতিতে যেসব ফলমূল পাওয়া যেত এবং খাদ্যদ্রব্য পাওয়া যেত সেগুলো সংগ্রহের মাধ্যমে মানুষ যে জীবন ধারণ করত সেখান থেকে তারা এগুলো কাল্টিভেট করা বা চাষাবাদের মাধ্যমে এগুলো প্রডিউস করা তারা শিখেছিল এবং বন্য জন্তু শিকারের পরিবর্তে তাদেরকে তারা পালন করতে সক্ষম হয়েছিল, গৃহপালিত পশু হিসেবে পালন করতে সক্ষম হয়েছিল। The development of new tools and implements increased the skills and productivity of labor. নতুন যে হাতিয়ার এবং টুলস গুলো তৈরি হয়েছিল সেগুলোর কারণে মানুষের কিন্তু আস্তে আস্তে তার স্কিলস বা তার কার্যক্ষমতা বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছিল।
This led to the development of different crafts and occupations for making tools, implements, weapons, clothing, etc. within the community. নতুন নতুন হাতিয়ার আবিষ্কারের ফলে কিন্তু নতুন নতুন কাজেরও সৃষ্টি হলো, মানুষের মধ্যে কাজের একটা ভাগ দেখা যাচ্ছে এই সময়ে। এবং এই সময় মানুষ অনেক অনেক অস্ত্রশস্ত্র তৈরি করতে সক্ষম হচ্ছিল, কাপড় চোপড় তৈরি করতো, বিভিন্ন ধরনের হাতিয়ার তৈরি করতো, উন্নত ধরনের হাতিয়ার তৈরি করা মানুষ কিন্তু এই সময় আস্তে আস্তে শিখতে শুরু করেছিল। The barter system began to develop when people started exchanging products and paying for work in the form of products. এই সময়ে বার্টার সিস্টেম বা দ্রব্য বিনিময় প্রথার সৃষ্টি হয় এবং দ্রব্য বিনিময় প্রথার মাধ্যমে মানুষ তার কাজের একটা বিনিময় বা কাজের একটা দ্রব্যের দ্বারা তারা কাজের একটা বিনিময় পাওয়া শুরু করেছিল। এই এই ধরনের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে এবং নানান ধরনের কিছু কিছু পরিবর্তন এই সময় সংঘটিত হচ্ছিল আস্তে আস্তে, যেসব পরিবর্তনের কারণে কিন্তু পরবর্তী যে ধাপ, সেই ধাপের দিকে মানুষ কিন্তু আস্তে আস্তে যাচ্ছিল। তার অর্থ হচ্ছে স্লেভারি বা স্লেভারি সমাজ ব্যবস্থা বা দাস প্রথার দিকে মানুষ কিভাবে গেল সেটি আমরা এখন একটু সেটা একটু জানার চেষ্টা করি। দ্য ওয়ে টুয়ার্ডস স্লেভারি, স্লেভারির দিকে কিভাবে মানুষ আস্তে আস্তে গমন করলো। The social division of labor break the clans into families. মানে যে ডিভিশনটা তৈরি হয়েছিল একটু আগে আমরা বলেছি যে বিভিন্ন পেশার সৃষ্টি হচ্ছিল এবং মানুষ তার দক্ষতার অনুযায়ী সেই সব পেশাগুলো গ্রহণ করছিল আস্তে আস্তে। কেউ কেউ কৃষি কাজ করতো, কেউ হয়তো ক্রাফটস এর কাজ করতো, কেউ ওয়েপন তৈরির কাজ করতো, কেউ হাতিয়ার তৈরির কাজ করতো। এ ধরনের যে একটা ডিভিশনটা তৈরি হয়েছিল, সেই ডিভিশন মানে লেবারের মধ্যে বা শ্রমের মধ্যে যে ডিভিশন তৈরি হয়েছিল, সেই ডিভিশনের কারণে কিন্তু গোষ্ঠী প্রথা ভেঙে গিয়ে পরিবার প্রথার উদ্ভব ঘটল। This led to the institution of private property whereby the family became the owner of the means of production. তার মানে হচ্ছে যখনই ফ্যামিলি সৃষ্টি হলো তখনই দেখা গেল যে ফ্যামিলি প্রোডাক্ট বা প্রাইভেট প্রপার্টির তৈরি হলো, যেখানে আগে সেটা গোষ্ঠীর সম্পদ ছিল, সেটা এখন পরিবারের সম্পদ হিসেবে আসলো। তার মানে ইন্ডিভিজুয়াল সম্পদ বা প্রাইভেট প্রপার্টি ব্যবস্থার উদ্ভব ঘটলো এবং মিনস অফ প্রোডাকশনের মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে মিনস অফ প্রোডাকশনের মালিক হলো। In this process of social evolution, some producers began to produce more products than required for the subsistence of the families. প্রিমিটিভ সোসাইটিতে কিন্তু মানুষ তার সাবসিস্টেন্সের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু তারা উৎপাদন করছিল, কিন্তু প্রিমিটিভ সোসাইটির শেষের দিকে এসে তাদের কিন্তু বিভিন্ন রকম হাতিয়ারের পরিবর্তনের কারণে কিন্তু হাতিয়ারের ডেভেলপমেন্টের কারণে কিন্তু হাতিয়ারের মধ্যে যে উন্নততর হাতিয়ার আসছিল, ঠিক সেই কারণে কিন্তু মানুষের স্কিলস বেড়েছিল এবং এই স্কিল বাড়ার কারণে কিছু কিছু মানুষ তারা কিন্তু তাদের যা প্রয়োজন বা কিছু কিছু পরিবার তাদের যতটুকু প্রয়োজন তাদের পরিবারের জন্য এবং তাদের নিজেদের জন্য তার চেয়ে বেশি উৎপাদন করতে সক্ষম হলো। তার মানে একটা সারপ্লাস তৈরি হলো এবং এই সারপ্লাস তাদেরকে অন্যদেরকে এক্সপ্লয়েট করতে বা অন্যদেরকে শোষণ করতে সাহায্য করেছিল। This paved the way for emergence of slavery. অর্থাৎ এই যে সারপ্লাস জেনারেটেড হলো এবং ফ্যামিলির মধ্যে যে একটা ফ্যামিলি প্রপার্টি তৈরি হলো এবং কোনো মানুষ অন্যান্য মানুষের তুলনায় বেশি স্কিল হয়ে পড়লো, সেই বিষয়গুলো কিন্তু স্লেভারির জন্ম দিল। স্লেভারির এমার্জেন্সির পিছনে যেসব কারণগুলো ছিল সেগুলো হচ্ছে ব্রেকিং ডাউন অফ ক্ল্যান্স ইনটু ফ্যামিলি অ্যান্ড ক্ল্যান্স প্রপার্টি বিকামস দ্য ফ্যামিলি প্রপার্টি। অর্থাৎ শ্রমের সামাজিক বিভাজন গোষ্ঠীকে ভেঙে পরিবার প্রথার উদ্ভব ঘটালো এবং এটা ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটালো, অর্থাৎ এখন মিনস অফ প্রোডাকশনের মালিক হলো পরিবার। ডিভিশন অফ লেবার বা শ্রম বিভাজন, জেনারেশন অফ সারপ্লাস অর্থাৎ উদ্বৃত্তর জেনারেট করতে পারা, এক্সচেঞ্জ অফ প্রোডাক্টস, increase of skills, employment of laborer for generating more surplus, লেবার এমপ্লয়মেন্ট করা আরো বেশি উদ্বৃত্ত সৃষ্টির জন্য।
এগুলো ছিল মূলত স্লেভারি এমার্জেন্সির পিছনের কারণগুলো। Some clans have more developed arms and weapons with which they conquer over other relatively weaker clans and make the defeated clans into slaves. তার মানে হচ্ছে কিছু কিছু গোষ্ঠী অন্যান্য গোষ্ঠীর তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। সেই শক্তিশালী হওয়ার পেছনে কারণ ছিল যে তারা একটু উন্নততর অস্ত্রশস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিল। এই উন্নত অস্ত্রশস্ত্র তৈরি করার সক্ষমতা তাদেরকে, যেগুলো তুলনামূলকভাবে একটু দুর্বল গোষ্ঠী ছিল, সেসব গোষ্ঠীর সাথে যুদ্ধে জড়িয়ে যেতে সাহায্য করেছিল। এবং এই যুদ্ধে দেখা যেত যে দুর্বল গোষ্ঠীগুলো হেরে যেত। যখন দুর্বল গোষ্ঠীগুলো হেরে যেত তখন সেই দুর্বল গোষ্ঠীর যে সদস্যরা ছিল তাদেরকে তখন তারা স্লেভে পরিণত করত, বা তাদেরকে তারা তখন দাস হিসেবে বানিয়ে ফেলতো। এবং এভাবেই কিন্তু দাস প্রথার উদ্ভব হয়েছিল। দাস প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো the production relation was that the slave owner owned both the means of production and the slave along with the whatever he produced. তার মানে হচ্ছে দাস প্রথার মূল বিষয়টি ছিল যে স্লেভ ওনার বা দাস মালিক যারা ছিল তারা কিন্তু মিনস অফ প্রোডাকশনের যেমন মালিক ছিল তেমনি ভাবে দাসদেরও মালিক ছিল, এবং দাসেরা যা কিছু প্রডিউস করতো, যা কিছু উৎপাদন করতো তার মালিকও কিন্তু দাসেরাই, তার মালিক কিন্তু দাস মালিকেরাই হতো। অর্থাৎ একই সাথে তারা মিনস অফ প্রোডাকশন, স্লেভ এবং প্রোডাকশন অফ স্লেভস, এই তিনটে জিনিসেরই মালিক কিন্তু দাস মালিকেরা হতো। The production relations in the slave society gave rise to such slave-owning city stages as Rome, Greece, having different organs of coercion and exploitation like government machinery, court, army, etc. এই দাসপ্রথার উদ্ভব বা দাসপ্রথার যে উদ্ভব হয়েছিল সেই উদ্ভবের কারণে কিছু কিছু সিটি স্টেটেরও জন্ম হয়েছিল, যেমন রোম, গ্রিস ইত্যাদি। রোম, গ্রিস ছিল কিন্তু মূলত দাস প্রধান সিটি, এবং দাসপ্রথা সেখানে বলবৎ ছিল। এবং এই দাসপ্রথার পাশাপাশি তারা তাদের যে অত্যাচার এবং তাদের যে শোষণের যে প্রক্রিয়াটি ছিল সে সময়, সেটি তারা আরো সুষ্ঠুভাবে করার জন্য বিভিন্ন মেশিনারিজ তৈরি করেছিল, যেমন গভর্নমেন্ট মেশিনারিজ, মানে গভর্নমেন্টকে তারা বা সরকারকে তারা ব্যবহার করত, কোর্ট বা বিচার ব্যবস্থাকে তারা ব্যবহার করত, আর্মি বা সামরিক শক্তিকে কিন্তু তারা ব্যবহার করত। এই সরকার, বিচার ব্যবস্থা, সশস্ত্র বাহিনী সবকিছুই কিন্তু গড়ে উঠেছিল এই দাস প্রথাকে সুচারুরূপে চালিয়ে নেওয়ার জন্য। This superstructure was meant to defend private property and exploitation. তার মানে হচ্ছে যে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়ে উঠেছিল বা ব্যক্তিগত সম্পদের সৃষ্টি হয়েছিল, সেই ব্যক্তিগত সম্পদ এবং শোষণকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এই মেশিনারিজ গুলো ব্যবহার করা হতো। Tools were further improved and irrigation facilities developed with increase in the productivity and agriculture more. এ সময়ে যে হাতিয়ারগুলো আগে ব্যবহার করা হতো সেই হাতিয়ারগুলোর আরো উন্নয়ন ঘটলো, এবং হাতিয়ারগুলো আরো উন্নততর হাতিয়ার আবিষ্কৃত হলো। সময় সেচ ব্যবস্থার আবিষ্কার হলো, সেচ ব্যবস্থারও প্রচলন ছিল, এবং এই সেচ ব্যবস্থা এবং হাতিয়ার উন্নত হওয়ার কারণে কিন্তু প্রোডাক্টিভিটি অনেক বাড়লো। বিশেষ করে এগ্রিকালচার ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে প্রোডাক্টিভিটি অনেক বেশি বৃদ্ধি পেল। Ore mining and smelting of metals began. The division of labor spread along with the various crafts such as weaving, tanning, cloth and footwear making, pottery making, metal smelting and forging, weapon making, etc. বিভিন্ন রকম ক্রাফটসম্যানশিপ এই সময় গড়ে উঠলো, যেমন পোশাক আশাক তৈরি করা, তারপরে জুতা তৈরি করা, পটারি বা মাটির তৈরি জিনিসপত্র তৈরি করা, তারপরে কামার যেসব কাজগুলো করে অর্থাৎ লোহার জিনিসপত্র, লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করা, তারপরে হচ্ছে এবং সর্বোপরি
বিভিন্ন ধরনের ওয়েপন বা অস্ত্রশস্ত্র তৈরির কিন্তু ক্রাফটসম্যানশিপ গড়ে উঠলো, বা বিভিন্ন পেশা হিসেবে আলাদা আলাদাভাবে পেশা কিন্তু এই সময় গড়ে উঠলো, আর আরো বেশি, এবং পেশাগুলো আরো বেশি ডেভেলপড হলো। With the growth of states, towns grew up, commerce and trade developed both internally and externally. রাষ্ট্রের বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন বিভিন্ন নগরায়ন এবং ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটলো। অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য উভয় ক্ষেত্রেই কিন্তু বিস্তার ঘটলো। গৃহ নির্মাণ এবং জাহাজ নির্মাণ শিল্পেরও কিন্তু বিকাশ ঘটলো এ সময়টাতে। স্লেভারি কিভাবে ব্রেকডাউন করলো? স্লেভারি ব্রেকডাউন করে পরবর্তী অর্থাৎ ফিউডাল সোসাইটির দিকে কিভাবে সমাজ ব্যবস্থা গেল, সেটিও কিন্তু মার্কস সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। Although slaves were the main productive force, there exists domination, coercion, subjugation and exploitation of slaves by a few slave owners. স্লেভ ওনারের সংখ্যা কিন্তু কম ছিল, অপরদিকে স্লেভের সংখ্যা বা দাসদের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু দাসেরা বিভিন্ন ধরনের যত ধরনের অত্যাচার অনাচার আছে সেগুলো কিন্তু দাসদের উপর চালানো হতো, এবং দাসদের কোনো ক্ষমতা ছিল না। তারা যদিও বা মেইন প্রোডাক্টিভ ফোর্স ছিল, কিন্তু তাদের কোনো ক্ষমতাই ছিল না, এবং তারা কিন্তু কোনো রকম সুযোগ সুবিধাও পেত না। এ কারণে কিন্তু স্লেভদের মধ্যে বা দাসদের মধ্যে এক ধরনের অসন্তোষ জন্ম নিচ্ছিল। As a result, the exploited slaves rose against the enslavers, which overthrew the entire structure of slave society, and on its ruins rose the feudal system. তার মানে হচ্ছে স্লেভদের মধ্যে যে অসন্তোষটা ধীরে ধীরে দানা বাঁধছিল, সেই অসন্তোষের ফলে কিন্তু পুরো স্লেভারি বা দাস প্রথার বিলুপ্তি ঘটলো, এবং পরবর্তী যে প্রথাটি অর্থাৎ সামন্তবাদী সমাজ ব্যবস্থা, সেই সামন্তবাদী সমাজ ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে আসলো। অর্থাৎ মার্কস কিন্তু বলেছেন যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থাই কিন্তু একটা পর্যায়ে এক ধরনের কনফ্লিক্টে জড়িয়ে যায়, এবং এই কনফ্লিক্টের থেকেই বা এই অসন্তোষ থেকে, কনফ্লিক্ট থেকে বা দ্বন্দ্ব সংঘাত থেকে কিন্তু পরবর্তী সমাজ ব্যবস্থার উদ্ভব ঘটে। এভাবেই স্লেভারি থেকে বা দাস প্রথা থেকে সামন্তবাদী সমাজ ব্যবস্থার উদ্ভব ঘটল। সামন্তবাদী সমাজ ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে: the feudal lord owned the land and this serves as the main means of production. এখানে আবার দুটো গোষ্ঠীর জন্ম হলো। একটা হচ্ছে ফিউডাল লর্ড বা সামন্ত প্রভু, আর একটা হচ্ছে সার্ভস বা ভূমিদাস। এখানে ফিউডাল সোসাইটিতে এসে বা সামন্তবাদী সোসাইটিতে এসে সামন্ত প্রভুরা জমির মালিক হলো, আর সার্ভস বা ভূমিদাস যারা ছিল তারা কিন্তু মিনস অফ প্রোডাকশনের মালিক হলো। তার মানে এখানে কিছুটা কিন্তু পরিবর্তন আসলো। The serfs worked like slaves for the feudal lord. এখানে কিন্তু ফিউডাল লর্ড বা যে সামন্ত প্রভু ছিল, সেই সামন্ত প্রভুর এক ধরনের দাস হিসেবে কিন্তু ভূমিদাসরা কাজ করত। They performed all kinds of services like cultivating the land and doing all kinds of jobs along with their family members for the feudal lord. নিজেদের পরিবারের সদস্যদের সাথে দাসেরা কাল্টিভেশন বা চাষাবাদের কাজ সামন্ত প্রভুদের জন্য করত, এবং শুধু চাষাবাদের কাজই না, যত ধরনের সামন্ত প্রভুদের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজই কিন্তু ভূমিদাসরা তাদের প্রভুদের জন্য করত, অ্যালং উইথ দেয়ার ফ্যামিলি মেম্বার্স, মানে ফ্যামিলি মেম্বার্স বা পরিবারের সদস্যদের সহ তারা এই কাজটি কিন্তু তারা করত। কিন্তু সেখানে কিছুটা পরিবর্তন ছিল দাস প্রথার বদলে, সেটা হচ্ছে বাট আনলাইক দ্য স্লেভ সোসাইটি, মানে আগের যে সোসাইটি ছিল সেটার তুলনায় সেটার মতো নয়, এবং সেটার তুলনায় দ্য peasants could own a plot of land, livestock, farming tools and implements. তার মানে হচ্ছে peasants যারা ছিল বা ভূমিদাস যারা ছিল তারা কিন্তু এক টুকরো জমির মালিক তারা হতে পারত, এবং সেই জমির পাশাপাশি তারা কিন্তু লাইভস্টক রেইজ করতে পারতো, অর্থাৎ পশুপালন করতে পারতো, এবং যে ফার্মিং টুলস গুলো যে ছিল, টুলস অর্থাৎ আগে কিন্তু টুলসের মালিক তারা ছিল না, কিন্তু এখন চাষাবাদের জন্য যেসব হাতিয়ার বা যেসব যন্ত্রপাতিগুলো ব্যবহার হয় সেই সব যন্ত্রপাতি এবং হাতিয়ারের কিন্তু মালিক এখন কিন্তু ভূমিদাসরা হলো। They worked for both the
ফিউডাল লর্ড অ্যান্ড ফর দেমসেলস। তারা কিন্তু ফিউডাল লর্ড বা সামন্ত প্রভুদের জন্য যেমন কাজ করতো তেমন আবার নিজেদের জন্যও কাজ করতো। The serfs were also required to pay a part of their produce to the landlords. আগে যেমন তার যা দাসেরা যা কিছুই প্রডিউস করতো তার সবকিছুই দাস মালিকদের দিয়ে দিতে হতো, এখন কিন্তু ফিউডাল লর্ডদেরকে তারা একটা পার্ট তারা দিচ্ছিল, আর আরেকটা পার্ট তারা নিজেরা নিজেদের কনসামশনের জন্য কিন্তু বা নিজেদের ব্যবহারের জন্য কিন্তু তারা রাখতে পারত। The state grew on the strength of feudal lords who often had their own armies and helped the monarchy to expand its frontiers. তার মানে হচ্ছে যে রাষ্ট্র ব্যবস্থা কিন্তু মূলত যে সামন্ত প্রভুরা ছিল সেই সামন্ত প্রভুদের উপরে কিন্তু সামন্ত প্রভুদের শক্তির উপর কিন্তু অনেকখানি নির্ভর করত, এবং তার সামন্ত এই যে সামন্ত প্রভুরা ছিল এই সামন্ত প্রভুদের কিন্তু নিজস্ব আর্মি ছিল, নিজস্ব সশস্ত্র বাহিনী ছিল, এবং এই সশস্ত্র বাহিনী দিয়ে তারা কিন্তু রাজাকে হেল্প করতো বা রাজাকে সাহায্য করতো, সো দ্যাট রাজা তার রাজ্য পরিধি বৃদ্ধি করতে পারে। The state in turn tried to preserve and consolidate feudal private property and relations of production. পরিবর্তে এর বিপরীতে স্টেট বা রাষ্ট্র ব্যবস্থা বা সরকার যা করত তা হচ্ছে ফিউডাল লর্ডদের স্বার্থ রক্ষা করত, এবং তাদের যে প্রপার্টি ছিল, প্রাইভেট প্রপার্টি ছিল, সেই প্রপার্টি তারা রক্ষা করত, এবং তাদের যে সে সময় যে রিলেশনস অফ প্রোডাকশনটা ছিল সেটাও কিন্তু রক্ষা করার সামন্ত প্রভুদের সেটা যাতে তারা বজায় রাখতে পারে সেই বিষয়ে কিন্তু দেখভাল কিন্তু রাষ্ট্র করত। There was much progress in এগ্রিকালচার বা কৃষিক্ষেত্রে অনেক উন্নতি এই সময় কিন্তু লক্ষ্য করা গেছে। ভ্যারাইটিস অফ গ্রেইনস, বিভিন্ন ধরনের শস্য, তারপর তরিতরকারি, ফলমূল ইত্যাদি এগুলো কিন্তু সেই সময় চাষ করা হতো। ফার্টিলাইজার ব্যবহার করা হতো, সার ব্যবহার করা হতো, আবার রোটেশন অফ ক্রপসও কিন্তু এই সময়ে ইন্ট্রোডিউস করা হয়। The output of animal products was increased by animal husbandry. Animal হাজবেন্ডারির মাধ্যমে যে অ্যানিমালের প্রোডাক্ট রয়েছে যেমন দুধ, পনির ইত্যাদি যেসব প্রোডাক্টগুলো রয়েছে এইসব প্রোডাক্টসগুলোও কিন্তু উৎপাদন হতো, এবং এগুলোর উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছিল। Brought animals were employed on a wider scale for farming and transportation. কিছু জন্তু যেগুলো সাধারণত ফার্মিং এর কাজে, সেগুলো শুধুমাত্র ফার্মিং এর কাজে ব্যবহার হতো না, পাশাপাশি কিন্তু তাদেরকে ট্রান্সপোর্টেশনের জন্য বা পরিবহনের জন্য কিন্তু ব্যবহার করা হতো এই সময়। Crafts were further developed, craftsmanship আরো বেশি উন্নত হলো with invention of new machines, tools and implements. নতুন যন্ত্রপাতি, নতুন হাতিয়ার ইত্যাদি নতুন টুলস এর মাধ্যমে কিন্তু ক্রাফটস আরো বেশি ডেভেলপ হতো, স্পেশালি ইন টেক্সটাইল প্রোডাকশন, বিশেষ করে বস্ত্র বনায়ন শিল্পের জন্য বা বস্ত্র শিল্পের জন্য কিন্তু এটা বেশি উন্নত হয়েছিল। People learned harnessing water and wind power by making watermills and windmills. এই সময় কিন্তু ওয়াটারমিলস, উইন্ডমিলস এগুলির ব্যবহারও কিন্তু মানুষ শিখেছিল, এবং এগুলো ব্যবহার করতে, এগুলোর মাধ্যমে কিন্তু তারা পাওয়ার জেনারেট করতে সক্ষম হয়েছিল। তাছাড়া এই সময়ে কিন্তু কিভাবে কাগজ তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটি মানুষ শিখে গিয়েছিল, এবং বুক প্রিন্টিং যেটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার, বুক প্রিন্টিংও কিন্তু এই সময় মানুষ শিখেছিল। Small handicraft workshops gave place to manufacturing units under one roof with a large number of workers. ছোট যেসব হ্যান্ডিক্রাফট বা কুটির শিল্প ছিল সেই জায়গায় কিন্তু বড় ম্যানুফ্যাকচারিং শিল্প কারখানা কিন্তু গড়ে উঠলো, যেখানে একই ছাদের নিচে অনেক শ্রমিক কাজ করছিল। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে যে ছোট কুটির শিল্পগুলো জায়গা যে বড় শিল্প কারখানাগুলো আস্তে আস্তে দখল করে নিত, এই দখল করে নেয়ার প্রক্রিয়াটাই কিন্তু পরবর্তী ধাপ, অর্থাৎ ক্যাপিটালিস্ট ধাপের দিকে কিন্তু এই সময় আস্তে আস্তে সমাজ ব্যবস্থা চলে যাচ্ছিল। This led to the large division of labor and specialization which raised to labor productivity. এটা কিন্তু লেবারের স্পেশালাইজেশন এবং ডিভিশন অফ লেবারকে বাড়িয়ে দিয়েছিল, এবং এই স্পেশালাইজেশন এবং ডিভিশন অফ লেবার কিন্তু আলটিমেটলি
যেটা করেছিল সেটা হচ্ছে লেবার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দিয়েছিল। The manufacturing process was further encouraged by the discovery of new countries like America, India, etc., which spread the demand for manufactured products to them. এই সময়ে যে বিভিন্ন নতুন নতুন দেশ আবিষ্কার হচ্ছিল, কারণ আমরা আগেই বলেছি যে শিপিংটা কিন্তু আস্তে আস্তে শিপ মেকিং বা জাহাজ নির্মাণ শিল্প আস্তে আস্তে গড়ে উঠছিল। এইটা গড়ে ওঠার পেছনে যে কারণটি কাজ করেছিল সেটা হচ্ছে যে নতুন নতুন স্থান এই সময় আবিষ্কার হয়েছিল। সেই নতুন নতুন স্থানের মধ্যে ছিল ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, এসব দেশগুলো। এসব দেশের আবিষ্কার বা এসব অঞ্চলের আবিষ্কার ইউরোপীয় অঞ্চলে বা যে যে ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টসগুলো তৈরি হতো, এইসব প্রোডাক্টসের ডিমান্ড বা চাহিদা আরো বেশি বাড়িয়ে দিয়েছিল, কারণ তারা নতুন নতুন মার্কেট তৈরি করতে সক্ষম হয়েছিল নতুন নতুন অঞ্চল আবিষ্কারের মাধ্যমে। এন্ড অফ ফিউডাল সোসাইটি। ফিউডাল সোসাইটির শেষ কিভাবে হয়েছিল সেটা আমরা একটু জানার চেষ্টা করি। ফিউডালিজম গেভ রাইজ টু টু টাইপস অফ ক্লাস স্ট্রাগলস। ফিউডালিজম বা সামন্ত প্রথা দু ধরনের ক্লাস স্ট্রাগলের জন্ম দিয়েছিল বা দু ধরনের শ্রেণী সংঘাতের জন্ম দিয়েছিল। একটা হচ্ছে বিটুইন দ্য সার্ভস এন্ড দ্য ফিউডাল লর্ডস, একটা হচ্ছে সামন্ত প্রভু এবং ভূমিদাসদের মধ্যে একটা লড়াই তৈরি হচ্ছিল, এবং অপর লড়াইটি হচ্ছিল প্রোলেটারিয়েট এবং আরবান বুর্জোয়া শ্রেণীর মধ্যে। আরবান বুর্জোয়া শ্রেণী এবং যে শ্রমিক শ্রেণী গড়ে উঠেছিল, সেই শ্রমিক শ্রেণী এবং আরবান বুর্জোয়া শ্রেণীর মধ্যে কিন্তু এক ধরনের লড়াইয়ের বা এক ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয়েছিল। এই দ্বন্দ্ব সংঘাত this led to revolution which replaced the feudal relations of production with capitalist production relations. তার মানে হচ্ছে এই যে দুই ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয়েছিল, এই দুই ধরনের দ্বন্দ্ব সংঘাত কিন্তু আস্তে আস্তে ফিউডাল সোসাইটি থেকে ক্যাপিটালিস্ট সোসাইটির দিকে মানুষের মার্চ করার প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেল। দ্য ক্যাপিটালিস্ট সোসাইটি বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলো কি ছিল? মার্কস কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থার উপরে অনেক কাজ করেছেন এবং অনেক তার থিওরি রয়েছে এর উপরে। পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যেসব বৈশিষ্ট্যগুলোর কথা মার্কস বলেছেন তার সেগুলো এখন আলোচনা করা হবে। যেমন the capitalist owns the means of production and uses them for individual profit. ক্যাপিটালিস্টরা মিনস অফ প্রোডাকশনে, পুঁজিপতিরা মিনস অফ প্রোডাকশনের অধিকারী ছিল এবং এটা তারা তাদের ব্যক্তিগত লাভের জন্য তারা কিন্তু ব্যবহার করত। দ্য ওয়ার্কার ইজ ফ্রি টু ওয়ার্ক ফর এনি ক্যাপিটালিস্ট। যে শ্রমিকরা কিন্তু এখন স্বাধীনভাবে যে কোনো পুঁজিপতির সাথে কাজ করার কিন্তু স্বাধীনতা তাদের ছিল। He does not have any means of production. তার কিন্তু কোনো means of production ছিল না, but he sells his labor power which leads to his exploitation. কিন্তু তাকে তার যে লেবার পাওয়ারটা ছিল, যে শ্রমশক্তিটা তার মধ্যে ছিল, শ্রমিকদের যে শ্রমশক্তি ছিল, সেই শ্রমশক্তি সে বিক্রি করত এবং এই শ্রমশক্তি বিক্রির বিষয়টি তাকে তার শোষণের পথে পরিচালনা করেছিল। The value of labor power is the value of the means of subsistence necessary for the maintenance of the laborers, which is determined by the number of hours necessary for its production. তারা যে শ্রমিকরা যে শ্রমের মূল্য দিয়ে যা জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় দ্রব্যসমূহ তারা জীবন ধারণের জন্য তাদের প্রয়োজনীয় দ্রব্যসমূহ তারা তাদের শ্রমের বিনিময়ে যা পেত, যে মজুরিটা পেত, এই সময় তারা মজুরি পেল, এই মজুরিটা দিয়ে তারা তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করত এবং কত ঘন্টা সে কাজ করবে তার উপর এটা নির্ভরশীল ছিল, যে কত ঘন্টা সে কাজ করবে তার উপর কিন্তু তার মজুরিটা নির্ভর করত। কিন্তু এখানে একটি ব্যাপার ছিল, but the value of commodities necessary for subsistence of the laborers is never equal to the value of the commodity produced by them. তারা যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করত সেটা অবশ্যই তাদের সাবসিস্টেন্সের জন্য যতটুকু দ্রব্য সামগ্রী তাদের উৎপাদন করলে চলতো তার চেয়ে সবসময়ই বেশি হতো। দুটো সবসময় সমান ছিল না। Therefore, the capitalist forces
forces the laborer to work for longer hours, যে কারণে পুঁজিপতিরা শ্রমিকদের চেষ্টা করতো বেশি সময় কাজ করার জন্য, সো দ্যাট বেশি বেশি সারপ্লাস হয় এবং এই সারপ্লাস গুলো দিয়ে তারা প্রফিট অর্জন করতে পারে। দ্য এক্সট্রা আওয়ার্স অফ লেবারার্স ওয়ার্ক হি রিসিভস নাথিং, যে অতিরিক্ত সময়টা শ্রমিকরা কাজ করতো সেটার জন্য কিন্তু তারা শ্রমিকরা কিন্তু কোনো এক্সট্রা পেমেন্ট কিন্তু তারা এটার জন্য পেত না। মার্কস কলস ইট সারপ্লাস লেবার। মার্কস এটাকে সারপ্লাস লেবার বলতেন, দিস লেড টু দ্য সারপ্লাস ভ্যালু হুইচ ইনক্রিজেস দ্য ক্যাপিটালিস্ট প্রফিট। অর্থাৎ যে সারপ্লাস লেবারটা তৈরি হতো মার্কসের মতে, সেই সারপ্লাস লেবারটা সারপ্লাস ভ্যালু তৈরি করতো এবং এই সারপ্লাস ভ্যালুটা মূলত লেবার দ্বারা তৈরি হলো। এটা মূলত ক্যাপিটালিস্টরা বা পুঁজিপতিরা এটাকে ব্যবহার করতেন। At one point, the laborers don't want to work extra hours, for which the capitalist brings technological advancement which further raise their profit by increasing production. এমন একটা সময় আসলো যখন শ্রমিকরা আর কিন্তু বেশি সময় ধরে কাজ করতে চাইলো না। একটা পর্যায়ে এসে তারা কিন্তু আর বেশি সময় তারা কাজ করতে চাইলো না। সেই সময় পুঁজিপতিরা যে কাজটা করলো সেটা হচ্ছে তারা কিন্তু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বা প্রযুক্তির সহায়তা নিল। প্রযুক্তির সহায়তার মাধ্যমে কিন্তু সে তার যে প্রফিট বা লাভ সেটার পরিমাণ তারা আরো বেশি বাড়িয়ে দিল এবং তাদের প্রোডাকশনের মাধ্যমে তাদের কিন্তু প্রোডাকশনও বাড়লো। প্রযুক্তির কারণে তাদের কিন্তু প্রোডাকশন বাড়লো, প্রোডাকশন বাড়ার কারণে কিন্তু তার প্রফিটও অনেক বেশি বেড়ে গেল। লেবারার্স রিপ্লেস বাই মেশিনস, শ্রমিকরা যন্ত্র দ্বারা রিপ্লেসড হয়ে গেল এবং লার্জ এন্টারপ্রাইজেস এমার্জ, বড় বড় এন্টারপ্রাইজ বা মনোপলিস্ট এ সময় কিন্তু এমার্জ করলো বা আসলো। The process of replacing labor by machines creates an individual industrial reserve army. এই যে লেবার রিপ্লেসমেন্টের ব্যাপার, এই লেবার রিপ্লেসমেন্টটা যে টেকনোলজির মাধ্যমে যে ক্যাপিটালিস্টরা বা পুঁজিপতিরা লেবারকে রিপ্লেস করলো, এই রিপ্লেসের কারণে কিন্তু এক ধরনের ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ আর্মি তৈরি হলো। The capitalists who are unable to replace labor by new machines and squeezed out since their enterprises are taken over by the big capitalists join with this reserve army. যেসব ক্যাপিটালিস্টরা এই রিজার্ভ আর্মি তৈরি করতে সক্ষম হলো না এবং লেবারদেরকে সেইভাবে রিপ্লেস করতে সক্ষম হলো না এবং নতুন নতুন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আনতে সক্ষম হলো না, তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল এবং তাদের যে এন্টারপ্রাইজগুলো ছিল সেই এন্টারপ্রাইজগুলো লার্জ এন্টারপ্রাইজগুলো দখল করে নিল। এখন এই ক্যাপিটালিস্ট সিস্টেমের আসলে এন্ডটা বা শেষটা কিভাবে হবে? এখনো অনেক দেশে ক্যাপিটালিস্ট সিস্টেম রয়েছে, বেশিরভাগ দেশে ক্যাপিটালিস্ট সিস্টেম রয়েছে। মার্কসের মতে এই ক্যাপিটালিস্ট সিস্টেমেরও কিন্তু একসময় শেষ হবে। এই শেষটা কিভাবে হবে মার্কসের মতে সেটাও কিন্তু মার্কস কিন্তু ব্যাখ্যা করে গেছেন। The end of capitalism, মার্কসের মতে the replacement of workers with machines increases the reserve army and reduces the surplus value and hence capitalist profit. অর্থাৎ মার্কসের মতে এই যে লেবারদেরকে মেশিন দ্বারা রিপ্লেস করা হচ্ছে, এই রিপ্লেসমেন্টের কারণে কিন্তু আস্তে আস্তে রিজার্ভ আর্মির পরিমাণ বেড়ে যাবে এবং রিজার্ভ আর্মির পরিমাণ যখন বেড়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ক্যাপিটালিস্ট যে প্রফিট রয়েছে সেই প্রফিটটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে। The increase in unemployment and reduction in profit led to capitalist crisis. আনএমপ্লয়মেন্ট বেড়ে যাবে কারণ রিজার্ভ আর্মির সংখ্যা বেড়ে যাবে আর শ্রমিকরা ক্রমশ খালি তারা মেশিন দ্বারা রিপ্লেসমেন্ট হবে তাদের, যেহেতু শ্রমিকরা মেশিন দ্বারা রিপ্লেসড হয়ে যাবে সেহেতু কিন্তু এক ধরনের আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হবে এবং এই আনএমপ্লয়মেন্টের কারণে কিন্তু আনএমপ্লয়মেন্ট তৈরি হবে এবং প্রফিট কিন্তু ক্রমশ কমে এসে ক্যাপিটালিস্টদের এক ধরনের ক্রাইসিস তৈরি হবে বা এক ধরনের সমস্যা তৈরি হবে। আলটিমেটলি ক্যাপিটালিজম লিডস টু এ ফিয়ার্স ক্লাস স্ট্রাগল বিটুইন দ্য প্রোলেটারিয়েট অ্যান্ড দ্য বুর্জোয়া। অর্থাৎ এই সময়ে যেটা হবে, যেহেতু আনএমপ্লয়েড লোকের সংখ্যা বেড়ে যাবে, ফলে প্রোলেটারিয়েট বা
ওয়ার্কার শ্রমিক শ্রেণী যারা আছে, শ্রমিক শ্রেণীদের সাথে বুর্জোয়া শ্রেণী বা ক্যাপিটালিস্টদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সংঘাতের কিন্তু সৃষ্টি হবে। This provides the economic basis for the revolutionary transformation from capitalism to socialism. প্রোলেটারিয়েট এবং বুর্জোয়াদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত বা ক্লাস স্ট্রাগলটা তৈরি হবে, সেই ক্লাস স্ট্রাগলের কারণে কিন্তু ক্যাপিটালিস্ট সিস্টেম থেকে কিন্তু সোশ্যালিস্ট সিস্টেমের জন্ম হবে বা সমাজতন্ত্রের সৃষ্টি হবে। সমাজতন্ত্রের সৃষ্টি হবে এবং এই সমাজতন্ত্রের কি কি বৈশিষ্ট্য থাকবে তাও কিন্তু মার্কসের লেখায় আমরা পাই। The main features of socialist systems are: this stage is brought about by the proletarian revolution whereby the dictatorship of the proletariat is established. অর্থাৎ এটা কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিন্তু তৈরি হবে শ্রমিক আন্দোলনের ফসল হিসেবে এবং এর ফলে শ্রমিকদের ডিক্টেটরশিপ অব দি শ্রমিক কিন্তু এস্টাবলিশ হবে বা প্রতিষ্ঠিত হবে। দ্য স্টেট উইল উইদার অ্যাওয়ে, রাষ্ট্র ব্যবস্থার বিলুপ্তি ঘটবে এবং প্রত্যেক ব্যক্তি জাতীয় আয়ে তার ক্ষমতা অনুযায়ী কন্ট্রিবিউট করবে এবং তার নিজের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী সে তার কিন্তু রিটার্ন পাবে। তার ক্ষমতা অনুযায়ী কন্ট্রিবিউট করবে এবং তার যা প্রয়োজন সেটা সেই অনুযায়ী কিন্তু তারা কোনো রিটার্ন পাবে। দেয়ার ইজ নো ক্লাস স্ট্রাগল। এই সময়ে সোশ্যালিস্ট সমাজ ব্যবস্থায় কোনো ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম দেখা যাবে না। Neither the exploiter nor the exploited exist. এই সময় শোষক এবং শোষিত শ্রেণী বলে কোনো শ্রেণী থাকবে না। The entire production and distribution is controlled and regulated by a central planning authority for public welfare. পুরো কেন্দ্রীয় অথরিটির একটি কেন্দ্রীয় অথরিটি মানব কল্যাণের জন্য কাজ করবে এবং তারা কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে সকল উৎপাদন ও বন্টন ব্যবস্থা কিন্তু নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ এই সময় সবকিছু একটা খুব আদর্শ অবস্থা এই সময় বিরাজ করবে বলে মার্কস মন্তব্য করেছেন। মার্কসিস্ট যে সমাজ ব্যবস্থা বা ঐতিহাসিক যে প্রেক্ষাপট তিনি অর্থনীতির ক্ষেত্রে ব্যাখ্যা করেছেন সেটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাখ্যা এবং এই সকল সোসাইটি কিন্তু আমরা সারা পৃথিবীতে এক্সিস্ট করতে দেখেছি। যদিও একটা সময় এসে যেটা আমরা বলেছি যে ক্যাপিটালিস্ট সোসাইটির পরে সোশ্যালিস্ট সোসাইটি আসবে, সেখানে আমরা কিছুটা পার্থক্য আমরা দেখেছি, কারণ আমরা কিছু জায়গায় দেখেছি যে ক্যাপিটালিস্ট সোসাইটি কিন্তু এখনো রয়েছে, কিন্তু কিছু জায়গায় ফিউডাল সোসাইটি থেকে হঠাৎ করে কিন্তু সোশ্যালিস্ট সোসাইটি প্রতিষ্ঠিত হতে দেখেছি, আবার সেই সোশ্যালিস্ট সোসাইটি ভেঙে গিয়ে আবার ক্যাপিটালিস্ট সোসাইটি হতে দেখেছি। এটা হচ্ছে পরবর্তীকালে আমরা এই পরিবর্তনগুলো দেখেছি, কিন্তু প্রাথমিক যে তিনটি স্তর ছিল সেই তিনটি স্তর কিন্তু মার্কসের স্তর বিন্যাস এবং যে কনফ্লিক্টের তিনি ব্যাখ্যা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু হয়েছে এবং পরবর্তীগুলোতে আমরা কিছুটা পরিবর্তন দেখেছি, কিন্তু তারপরও মার্কস সে কারণেই আমরা মার্কসের কিন্তু কিছু থিওরির মধ্যে কিছু সীমাবদ্ধতা আমরা লক্ষ্য করি। এই সীমাবদ্ধতাগুলো হলো: although socialism established in many countries but that doesn't follow the Marxist way. এই যে কথাটি আমি বললাম যে যদিও আমরা দেখেছি যে সোশ্যালিস্ট সিস্টেম প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন দেশে, কিন্তু সেটা কিন্তু মার্কস যেভাবে ব্যাখ্যা করেছেন, মার্কস যেভাবে এই ক্রোনোলজিটা সাজিয়েছেন সেভাবে কিন্তু ঘটেনি। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সামটাইমস ক্রিয়েট নিউ জবস অপরচুনিটি। যেখানে মার্কস বলেছেন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে অনেক আনএমপ্লয়মেন্টের সৃষ্টি হবে, সেটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিন্তু নতুন চাকরি বা নতুন জব ক্রিয়েশনও কিন্তু করে থাকে। দ্য রিডাকশন অফ প্রফিট থিওরি অফ মার্কস ইজ নট ট্রু। যেভাবে মার্কস বলেছেন যে ক্যাপিটালিস্টদের প্রফিট কমে যাবে, সেই কথাটাও কিন্তু সত্যি নয়। রিপ্লেসমেন্ট অফ লেবার বাই দি মেশিনস কিন্তু সত্যিকার অর্থে দেখা গেছে ক্যাপিটালিস্টদের প্রফিটকে বাড়িয়ে দিয়েছে, প্রফিটকে কিন্তু রিডিউস করেনি। The exercise of social safety nets, antitrust laws, mixed financial system, and above all,
Political democracy ruled out the possibility of falling down of capitalism. অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা জাল, অ্যান্টিট্রাস্ট লজ, মিশ্র আর্থিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা ইত্যাদি পুঁজিবাদের পতন ঘটায়, এই ঘটানোর সম্ভাবনাটাকে কিন্তু রোল্ড আউট করে দেয়। Demand for consumption goods do not reduce by capital formation. দ্রব্যের চাহিদা পুঁজি গঠনের মাধ্যমে কিন্তু কমে যায় না। আমরা মার্ক্সের যে থিওরি অফ হিস্টোরিক্যাল ট্রান্সফরমেশন যেটা আমরা পড়লাম, সেটা আমরা দেখেছি এমএল জিংহার দ্য ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং 40th এডিশন থেকে এটা পড়ানো হয়েছে। তাহলে আমরা দেখলাম যে মার্ক্সিস্ট যে থিওরিটা রয়েছে সেই থিওরিটা কিন্তু আমাদেরকে সমাজের বিবর্তন, আর্থিক বিবর্তন কিভাবে হয়েছে, হওয়ার কারণগুলো কি কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো জানতে কিন্তু আমাদেরকে খুব হেল্প করে।